দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। সাথে আছি আমি মারিয়া শিমু। আজকের এই দিনটি অন্য দিনের চাইতে বেশ আলাদা। আমরা সবাই জানি, আমরা ইতিমধ্যে জেনে গেছি, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় যে হতাহত রয়েছে তাদের সকলের প্রতি আমাদের গভীর শোক। সেই সাথে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের দোয়া এবং শোক তো রয়েছেই। যারা আহত হয়েছেন তাদের প্রতিও আমাদের শোক রইল, তাদের পরিবারের প্রতিও আমাদের শোক রইল এবং সেই সাথে আমরা দোয়াও করছি। এছাড়াও আসলে আমরা যদি কিছু করতে চাই অথবা আমাদের করার ইচ্ছে থাকে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন। যারা সুস্থ আছেন এবং যারা আসলে সাহায্য করতে আগ্রহী, আপনারা বার্ন ইউনিটে যোগাযোগ করে আসলে কিন্তু আমরা কিছুটা আসলে কন্ট্রিবিউট করতে পারি আমাদের যে শোক বা আমাদের যে কষ্ট সেটা যেন লাঘব হয় এবং সেই সাথে যে বাচ্চারা রয়েছেন এখনো পর্যন্ত চিকিৎসাধীন তারা যেন খুব দ্রুতই সুস্থ হয়ে তাদের পরিবারের কাছে ফেরত যেতে পারেন, সেই কামনায়। দর্শক, শুরু করছি আজকের এই অনুষ্ঠানে। আমরা সাজিয়েছিলাম আপনাদের জন্য আপনাদের সকলের খুব আগ্রহের একটা বিষয়, সেটা হচ্ছে সৌন্দর্য চর্চা বা আমরা কিভাবে নিজেদেরকে আরেকটু সুন্দর করতে পারি সেটি নিয়ে। সো আমরা ফেরত যাচ্ছি আমাদের আয়োজনে। আমরা আজ আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি যাকে, তিনি অ্যাস্থেটিক মেডিসিন কনসালট্যান্ট ডক্টর আপু আমাদের সাথে উপস্থিত আছেন, সানিয়া এশা। আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে। আপু কেমন আছেন সেটা জিজ্ঞাসা করব না, কারণ আমরা সকলেই বেশ শোকাহত এবং আমরা সকলেই বেশ দুঃখিত। তবু আমরা জানি যে আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে একটা কথা খুব প্রচলিত, দ্য শো মাস্ট গো অন। সো আমরা শুরু করছি আমাদের আজকের আয়োজন। আমরা কথা না বাড়িয়ে প্রথমেই যে বিষয়টি জানতে চাই আপনার কাছ থেকে, অ্যাস্থেটিক বলতে অথবা ডার্মাটোলজি বলতে আমরা বুঝি আমাদের ত্বকের এবং চুলের বিভিন্ন সমস্যার সমাধান এবং মেডিকেল প্রুভেন আসলে যে সমাধানগুলো সেগুলো। প্রথমে জানতে চাই স্কিন নিয়ে। আসলে এখন আমরা সবাই বেশ কনসার্ন এবং স্পেশালি যারা রেগুলার আসলে স্কিনে আমরা কিছু না কিছু করতেই থাকি, মেকআপস, আমাদের লাইটে কাজ করতে হয়, বাইরে কাজ করতে হয়, তাদের বিভিন্ন কনসার্ন থাকে। সো তার মধ্যে বেশি যে কনসার্নগুলো হয় সেটা হচ্ছে ডার্ক স্পটস থাকে, অনেকের একনি পরবর্তী স্কার্স থাকে, পিগমেন্টেশন থাকে, মেলাজমা থাকে। সো এই বিষয়গুলো সলভ করার জন্য আসলে আমাদের দেশে কি কি ট্রিটমেন্ট প্রচলিত রয়েছে? ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আজকে প্রোগ্রামে এসেছি আমার যে কাজ করা যে সাবজেক্টটি অ্যাস্থেটিক মেডিসিন, এটি ট্রিটমেন্ট সম্পর্কে আইডিয়া দিতে। তো আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে অ্যাকনি স্কার বা অ্যাকনি নিয়ে আমাদের আসলে কি ট্রিটমেন্ট করার অপশন আছে, তো ইন দ্যাট কেস আমি রেগুলার পেশেন্ট দেখে থাকি। আমি তাদের জন্য লেজার রিসারফেসিং, কেমিক্যাল পিলিং, পিআরপি ইত্যাদি ট্রিটমেন্ট দিয়ে থাকি। সব থেকে ভালো এই সার্ভিসগুলো কাজ করে। ইয়েস। আচ্ছা, তো একটু জানতে চাই যে পিম্পল নিয়ে বা একনি নিয়ে আসলে কিন্তু এখন সবাই কম বেশি একটু সাফার করেন। আগে আমরা মনে করতাম একটা নির্দিষ্ট বয়সের মানুষদেরই বোধ হয় একনি অথবা পিম্পল হয়ে থাকে, কিন্তু এখন সেই ধারণা থেকে বের হয়ে আসতে হয়েছে। অনেকেরই দেখা যায় হুটহাট করে একটা দুইটা পিম্পল হতে থাকে এবং তার থেকেও বড় সমস্যা যেটা হয়, একনি পরবর্তী যে সময়গুলো দেখা যায় দাগ বসে যায়, সেনসিটিভ স্কিনে স্কারস হয়। সো স্পেসিফিক এই স্কার এবং দাগের জন্য আসলে কোন ট্রিটমেন্টটা বেশি সহায়ক? সো বেসিক্যালি আমার কাছে প্রথমে যে পেশেন্টগুলো আসেন তাদেরকে আমি একদিন কারণগুলো সম্পর্কে এনলাইটেন করার চেষ্টা করি যে কী কারণে অ্যাকনি হচ্ছে, এটি যাতে তারা ফার্স্ট আইডেন্টিফাই করতে পারে। যেমন আমাদের ফেসে কিন্তু একটি অ্যাকনি ম্যাপ আছে, যেমন ফোরহেড এরিয়া, এই এরিয়াতে কেন অ্যাকনি হয়। বেসিক্যালি যখন আমাদের স্ক্যাল্প অনেক অয়েলি থাকে বা আমরা শ্যাম্পু করছি, ভালো করে ওয়াশ করছি না, এগুলো কারণে। সো এই জিনিসটা যখন কেউ আইডেন্টিফাই করতে পারবে তখন দেখা যায় এই এরিয়াতে অ্যাকনি হওয়ার টেন্ডেন্সি অনেক কমছে। আচ্ছা, দেন ফেসের এই জায়গাটাতে কেন অ্যাকনি হচ্ছে, আমাদের অনেক সময় পিলোকেস ডার্টি থাকে অথবা আমাদের ডায়েট রিলেটেড কারণে আমরা অনেক বেশি। সেই সাথে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি কিছুদিন আগে পড়ছিলাম যে আমাদের ফোন যদি আসলে ঠিক মতন হাইজিন না থাকে তাহলেও আমাদের ঠিক এরিয়াতে পিম্পল হওয়ার পসিবিলিটিস থাকে। এক্স্যাক্টলি। অ্যান্ড ডায়েটের কথা যেটা বলছিলাম, যে আমরা যদি অনেক বেশি সুগারি প্রোডাক্ট ইনটেক করে থাকি অথবা আমরা ফ্রুটস ভেজিটেবলস খাচ্ছি না, অনেক বেশি ডেইরিতেও অ্যালার্জি হয়। এক্স্যাক্টলি। তো এগুলো কারণ যখন আইডেন্টিফাই কেউ করতে পারে, আমি তাদেরকে সাজেস্ট করি এগুলো পরিহার করার জন্য। দেন এই এরিয়াটি মেইনলি আমাদের হরমোনাল কারণে অ্যাকনি হয়ে থাকে, বা আমাদের দেশে পিসিওএস খুবই কমন, একটি সার্টেন এজের ফিমেলদের পিসিওএস হয়ে থাকে। তো ফার্স্টে এই কারণগুলো আইডেন্টিফাই করে আই সাজেস্ট দেম টু অ্যাভয়েড দিস থিংস। দেন যখন অ্যাকনি তারপরও কমানো যাচ্ছে না, কজ ফেসে অনেক সময় বেশি অয়েলি ভাব থাকে বা ব্যাকটেরিয়া যখন প্রপারলি ক্লিন করা হচ্ছে না, সেগুলো কারণে অ্যাকনি হয়ে থাকে। তো
এইগুলো কেসে ট্রিটমেন্ট মেইনলি অয়েল বেসড যখন অ্যাকনি হয়ে থাকে তখন আমি কেমিক্যাল পিলিং, যেটা স্যালিসাইলিক পিল, সেই ট্রিটমেন্টে সাজেস্ট করে থাকি। আচ্ছা, তখন দেখা যায় অ্যাকনি হওয়ার টেন্ডেন্সি অনেক কমে যাচ্ছে। অ্যান্ড অলসো আই অলসো পারফর্ম ফিউ কাইন্ডস অফ লেজার, যেটা একদম অ্যাক্টিভ অ্যাকনির উপরে কাজ করে অ্যাক্টিভ অ্যাকনিটিকে মেরে ফেলে। এটা একটি ট্রিটমেন্ট প্রসিডিউর আছে। আচ্ছা, মানে মোটামুটি এই ধরনের সমস্যার সমাধান এখন পর্যন্ত লেজারে আছে বা এসেছে, এবং তার আগে আপনারা যেটা করেন প্রবলেমটা আসলে আইডেন্টিফাই আগে করেন, তারপর লাইফস্টাইল মডিফিকেশনের একটা বিষয় থাকে এবং সেই সাথে ট্রিটমেন্টগুলো ভালোভাবে কাজ করে যদি এই জিনিসগুলো মেনটেন করা যায়। আচ্ছা, অ্যাক্টিভ অ্যাকনি এভাবে আইডেন্টিফাই করে সেটার একটি ট্রিটমেন্ট গেল, অ্যান্ড দেন আসলো অ্যাকনি মার্ক, যে অ্যাকনি রিমুভ করলাম বাট ফেসে কিন্তু স্কার মার্ক থেকে যাচ্ছে। সো দ্যাট কেসগুলোতে তখন লেজার রিসার্ফেসিং ট্রিটমেন্ট অথবা মাইক্রোনিডলিং রেডিও ফ্রিকোয়েন্সি অর মাইক্রোনিডলিং উইথ পিআরপি ইনজেক্টেবলস, এই ট্রিটমেন্টগুলো খুবই ভালো কাজ করে ইন দ্যাট কেস। আচ্ছা, তো এই যে আমাদের ফেসের নানান ধরনের সমস্যা, একনি থেকে স্টার্ট করে একনি পরবর্তী যে স্পটস, মার্কস এবং স্কারসের সমস্যা, সেগুলোতে আসলে লেজার কিভাবে কাজ করে বা কিভাবে আসলে লেজার দিয়ে এই সলিউশনগুলো করা যায় সেটি আমরা একটু দর্শকদেরকে দেখিয়ে নিয়ে আসবো। দর্শক, ফেসের বিভিন্ন সমস্যা অথবা স্কিনের বিভিন্ন প্রবলেমে আসলে কিভাবে লেজার কাজ করে থাকে সেই ছোট্ট একটি ভিডিও আমরা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি। যে পেশেন্টটি এসেছেন উনি ফেসের অ্যাকনি মার্ক, হাইপার পিগমেন্টেশন, এগুলো প্রবলেম নিয়ে এসেছে। তো এগুলোর ক্ষেত্রে আমরা বেসিক্যালি লেজার, পিআরপি, মাইক্রোনিডলিং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে থাকি, এবং এটি আমাদের বর্তমান সময়ে খুব মেল ফিমেল বোথ কেসে কিন্তু খুব কমন প্রবলেমগুলোর মধ্যে একটি। তো এখন আজকে আমার যে পেশেন্টটি এসেছেন তার কেসে আমি লেজার রিসার্ফেসিং ট্রিটমেন্টটি করে দেখাবো। এই লেজারটি ইউজুয়ালি মান্থলি একবার করতে হয়, এবং পেশেন্টের যে ধরনের ইন্ডিকেশন থাকে তাতে মিনিমাম 4টা থেকে 6টা সেশন লেগে থাকে। আমার এই পেশেন্টের ফেসে ওনার কিছু মেলাজমার মতো হাইপার পিগমেন্টেশন আছে এবং অনেক অ্যাকনি মার্ক আছে, পোস্ট অ্যাকনি মার্ক যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং কিছু ফোরহেডেও হচ্ছে হাইপার পিগমেন্টেশন প্যাচ আছে, যেটা সান এক্সপোজারের কারণে অনেক সময় হয়ে থাকে। সো ইন দ্যাট কেস আমরা তার ফেসে আজকে কেমিক্যাল পিলিং ট্রিটমেন্টটি পারফর্ম করছি। সো এই পিলটি ফেসে 5 মিনিটস থাকবে, দেন আমরা নর্মাল স্যালাইন এবং নিউট্রালাইজারের মাধ্যমে ফেসটা ক্লিন করে ফেলবো, এবং এরপরে হচ্ছে আমাদের প্রসিডিউরটি সম্পন্ন হয়ে যাবে। এবং এই পিলের পরে পেশেন্টের তেমন কোনো ডাউন টাইম থাকে না, জাস্ট খুব ভালোভাবে ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন মেনটেন করতে হয়, এবং যে কোনো ধরনের অ্যাক্টিভস ইউজ করা থেকে অ্যাটলিস্ট 2 দিন বিরত থাকতে হবে। যে কোনো লেজার বা পিল আমরা যখন অ্যাপ্লাই করে থাকি স্কিন কিছুটা সেন্সিটিভ হয়ে যায়, তো সান এক্সপোজার থেকে বা যে কোনো অ্যাডভার্স ইফেক্ট থেকে রক্ষা করার জন্য আমরা এলইডি দিয়ে থাকি, তো স্কিন খুব দ্রুত রিনিউ হয়ে নর্মাল অবস্থায় চলে আসে। বাহ, আমরা চমৎকার অনেক কিছুর সলিউশন আমরা দেখে আসলাম একসাথে। আমরা প্রথমে দেখলাম লেজার রিসারফেসিং। লেজার রিসারফেসিংটা আসলে কিভাবে কাজ করে সেটা আপনি আমাদেরকে অলমোস্ট বলেছেন স্ক্রিনে, তারপর আর একটু জানতে চাই, এবং এই ট্রিটমেন্টটা আসলে পার্মানেন্ট সলিউশন যদি আমরা পেতে চাই তাহলে এটা কি বারবার আমাদেরকে নিতে হবে কিনা, বা এটা আসলে কতদিন পর্যন্ত কন্টিনিউ করতে হবে? ওকে, তো লেজার রিসারফেসিং বেসিক্যালি স্কিনের আপার লেয়ার যেটা এপিডার্মিস সেটাকে শেড আউট করে ফেলে। তো স্কিনে যখন অ্যাকনি মার্ক হয় কিভাবে, একটি জায়গায় হওয়ার কারণে ওখানে ইনফ্ল্যামেশন হয়, তখন প্রপারলি কোলাজেন রিমডেল হয় না, এই কারণে গর্ত হয়ে যায়। তো যখন ওই আপার লেয়ারটাকে আমরা শেড আউট করে ফেলছি তখন দেখা যায় যে নতুন স্কিন ওখানে গ্রো করছে, আর আস্তে আস্তে ওই অ্যাকনি ভাবটা কমে যাচ্ছে, আর স্কার মার্কটা চলে যাচ্ছে ধীরে ধীরে। আচ্ছা, অ্যান্ড ফার্স্ট সেশনেই পুরো দাগ চলে যাওয়া অ্যাকচুয়ালি পসিবল না, তো আপনি আমাকে সেশন নাম্বার আস্ক করলেন। তো নর্মালি একটা পেশেন্ট যখন আমার কাছে আসে, দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে আমি নর্মালি যেটা দেখি যে মিনিমাম 4টা থেকে 6টা সেশনের মতো একটা পার্মানেন্ট এক্সটেন্ট পর্যন্ত রেজাল্ট পেতে দরকার হয়। আর এটা তার স্কিন সেল কিভাবে রিঅ্যাক্ট করছে বা কিভাবে সাপোর্ট করছে সেটার উপরও হয়তো ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, এবং প্রত্যেকটা সেশন দেখা যায় 1 মাসের গ্যাপে বা মিনিমাম 3 সপ্তাহের গ্যাপে পারফর্ম করা উচিত।
প্রত্যেকটা সেশন মানে মিনিমাম আসলে 4 থেকে 6টা সেশন নেওয়া প্রয়োজন যদি আমরা পার্মানেন্ট একটা সলিউশন চাই এবং এটা পরে একটা পার্মানেন্ট সলিউশন আসে এবং যতদিন পর্যন্ত আসলে নতুন একনি আর না আসে ততদিন আর কোনো ঝামেলা দরকার হচ্ছে না এক্স্যাক্টলি হয় না। এবং তারপরে আমরা যেটা দেখলাম যে কেমিক্যাল পিলিং এর কথা আপনারা বলেছেন, কেমিক্যাল পিলিং নিয়ে কিন্তু অনেকের অনেক ধরনের জিজ্ঞাসা থাকে যে কেমিক্যাল পিলিংটা কি, এটা করলে আমার মুখ থেকে চামড়া উঠবে কিনা, এটা করলে কয়দিন পর থেকে আমি মেকআপ করতে পারবো, এই বিষয়গুলো কিন্তু অনেকের প্রশ্ন থাকে। সো তাদের জন্য আসলে বলার তো কেমিক্যাল পিলিংও কাইন্ড অফ এপিডার্মিসটা ধীরে ধীরে শেড আউট হওয়ার একটি ট্রিটমেন্ট, বাট আমাদের সাবকন্টিনেন্টে আমাদের স্কিনের যে টাইপ এই খুব বেশি ভিগোরাস পিল আমরা ইউজ করি না যে অনেক বেশি স্কিন উঠে যাবে, ডে টু ডে লাইফে প্রবলেম হয়ে যাচ্ছে। খুব মাইল্ড একটা শেডিং হয় এবং দেখা যায় এটার কারণে ধীরে ধীরে স্কিনটা কিন্তু খুব ভালো ইমপ্রুভ করে। আচ্ছা, এটা কতদিন ধরে শেডিং হওয়ার পসিবিলিটিস থাকে? ট্রিটমেন্ট করার পরে দেখা যায় প্রথম 2 দিন ফেসটা একটু হালকা রেডিশ ভাব থাকে, বাট খুব দ্রুত এটা নর্মাল অবস্থায় চলে আসে। এরপরে চাইলে আসলে মেকআপ এন্ড অল এগুলো করা যায়? মেকআপ ইউজুয়ালি জাস্ট একদিন অ্যাভয়েড করলে ইটস এনাফ। আচ্ছা, তো পিলিংটাও আসলে কতদিন বা কয়টা সেশন নেয়ার পরে বেশ ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব? অ্যাকচুয়ালি ডার্মাল রিমডেলিং বলে একটা কথা আছে যে ধীরে ধীরে ডার্মিস লেয়ারটা আস্তে আস্তে ইমপ্রুভ করে। তো এটার টাইম পিরিয়ড হচ্ছে আপনার 6 to 8 মান্থ। সো যে কোনো ধরনের লেজার বা পিলিং করি না কেন 6 থেকে 8 মাস ব্যাপী একটা ট্রিটমেন্ট প্রসিডিউরের মধ্যে দিয়ে আমাদের যাওয়া উচিত। এটা একটা মিনিমাম একটা সময় যদি আমরা জিনিসটা মেইনটেইন করি এরপর একটা লং টার্ম একটা রেজাল্ট পাওয়ার পসিবিলিটিস আছে। হ্যাঁ, লাইক 4টা থেকে 6টা সেশন, দেন আমরা দেখব ইমপ্রুভমেন্টস, পেশেন্ট আবার আসবে, আই উইল ডু দ্য ফলো আপস অ্যান্ড ইফ নিডেড আরও কিছু সেশন অ্যাড করা সামটাইমস লাগে আর কিছু কিছু সময় লাগে না। অবশ্যই যেটা আমি বলছিলাম আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে বিষয়টা এবং স্কিনের উপর অনেকখানি ডিপেন্ড করে। আচ্ছা, মেলাজমা ট্রিটমেন্ট হিসেবে আপনি পিলিংও বলেছেন এবং সেই সাথে আমরা যদি যেটা আপনি লেজার রিসারফেসিং বললেন সেটাও আমরা করাতে পারি, কিন্তু অনেকে আবার বলে থাকে যে মেলাজমাটা আসলে ফেরত আসে। সো এটা আসলে কতটুকু সত্য এবং এই প্রসিডিওরটাতে যাওয়ার পরেও কি মেলাজমা ফেরত আসার কোনো চান্স আছে কিনা? আচ্ছা, সো মেলাজমার জন্য বেসিক্যালি লেজার রিসারফেসিং না, লেজার রিসারফেসিং বা যে কোনো লেজারই তেমন একটা ভালো কাজ করে না। বেসিক্যালি কেমিক্যাল পিলিং নিয়েই আমরা মেলাজমা পেশেন্টের উপরে ট্রিট করার চেষ্টা করি। আচ্ছা, এছাড়া আরেকটি ইনজেক্টেবল ট্রিটমেন্ট আছে ট্রানএক্সামিক অ্যাসিড ইনজেকশন, সেটাও খুব ভালো কাজ করে। বাট যেটা আপনি বললেন যে মেলাজমা নিয়ে আমরা সবাই জানি যে এটা এমন ধরনের একটি ডিজিজ যেটা বারবার ফেরত আসে, বিকজ এটার কারণ হচ্ছে মেইনলি সান এক্সপোজার অ্যান্ড আদার রিজনও অবশ্যই আছে, যেমন জেনেটিক্যালি বা বিভিন্ন রিজন আছে, ফ্যামিলিয়াল হিস্ট্রি যদি থেকে থাকে। তো এটা যতটুকু মানে সম্ভব এটা আমরা মেইনটেইন করার চেষ্টা করি, আমরা কমানোর চেষ্টা করি, বিকজ কিছু যদি না করা হয় ধীরে ধীরে দাগ পড়ে ফেসটা কিন্তু খুবই একটা লং টার্ম একটা বাজে একটা অ্যাপিয়ারেন্স চলে আসে। বা ট্রিটমেন্ট করার ফলে যে লেভেলে বা এক্সটেন্টে ইমপ্রুভমেন্ট হয় মানে সেটা যদি ধরে রাখা যায়, এরপরে লাইক সান এক্সপোজার যতটুকু সানস্ক্রিনের মাধ্যমে মানে প্রোটেক্ট করা স্কিনটাকে বা পরবর্তী কিছু মেডিকেশনস আছে সেটা যদি ফলো করা যায় মানে অনেকটাই কিন্তু এটা কন্ট্রোল করে ফেসের একটা ভালো অ্যাপিয়ারেন্স মেইনটেইন করা সম্ভব। এটা পুরোটাই আসলে আমরা কিভাবে নিজেদেরকে মেইনটেইন করছি এবং পরবর্তীতে কি কি প্রিকশনস আমরা মেনে চলছি সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, ত্বক নিয়ে আমরা কথা বললাম, ত্বকের সমস্যা নিয়ে আমরা অনেক কিছু জানলাম। ত্বকের পাশাপাশি এখন আরও বেশি সবাই কনসার্ন এবং এই সময় দেখা যাচ্ছে সবারই এই কমপ্লেইনটা থাকে, সেটা হচ্ছে হেয়ার ফল এবং চুলের নানান ধরনের সমস্যা। এবং যেহেতু চুলের উপরও বেশ ভালো টর্চারই যায়, অনেকে এখন কালার্স করেন, বিভিন্ন টাইপ অফ যেসব ট্রিটমেন্টস আছে সেগুলো করে থাকে। তো এই যে হেয়ার ফল, একটা সিভিয়ার হেয়ার ফলের একটা কমপ্লেন অনেকেই করে থাকেন এবং সেই সাথে দেখা যায় হেয়ার ফলের সাথে সাথে একটা এরিয়া অনেক সময় খালি হয়ে যায় বা খুব ভিজিবল একটা চেঞ্জ দেখা যায় আমাদের হেয়ার লাইনে। সো হেয়ার ফলের এই ট্রিটমেন্টের জন্য বা হেয়ার গ্রোথের জন্য অ্যাডভান্স কি ট্রিটমেন্ট আছে এখন পর্যন্ত? আচ্ছা, প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আপনার প্রশ্নের মধ্যে আমি আরও অনেকগুলো উত্তর দেওয়ার স্কোপ পেয়ে গেলাম, তো আমি জাস্ট চাই সবাই জানুক বিষয়গুলি সম্পর্কে। যেমন হেয়ার ফলের কজ কিন্তু যেমন রাতে ঘুম কম হওয়া বা আমাদের ভিটামিন B12, আয়রন ও ডি ডেফিসিয়েন্সি বা ফ্যামিলিয়াল হিস্ট্রির কারণেও কিন্তু হেয়ার ফল হয়ে থাকে। বা অনেকের অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হয়ে থাকে। আপনি একটি সার্টেন এরিয়ার কথা বললেন, আমাদের কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে মানে স্কিনের মধ্যে এটাও সেম যে কি কারণে হেয়ার ফল হচ্ছে।
অনেকের অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, যেটা ছেলেদের বয়স বাড়ার সাথে সাথে বা ফিমেলদের বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টেরন হরমোনটার প্রভাবে কিন্তু অনেকের হেয়ার ফল হয়, যেটা মেল আর ফিমেল প্যাটার্ন বলনেস আমরা বলে থাকি, যে ছেলেদের আস্তে আস্তে বয়সের সাথে টাক দেখা যায়। এবং আগে মনে করতাম যে শুধু মেয়েদেরই বোধহয় হেয়ার ফল বেশি হয়, এখন দেখি ছেলেরাও বেশ কনসার্ন এই বিষয়ে। ছেলেরা অনেক বেশি কনসার্ন এখন হেয়ার ফলের প্রবলেম নিয়ে। আমার কাছে বেসিক্যালি যে পেশেন্টগুলো আছে, মেল পেশেন্টের সংখ্যা বেশি। এক্স্যাক্টলি। তো এগুলো কারণে বা অনেক সময় ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় যে চাইল্ড বার্থ পিরিয়ড বা প্রেগনেন্সি পিরিয়ডের পরে কিন্তু একটা স্ট্রেস রিলেটেড কারণে তাদের অনেক হেয়ার ফল দেখা যায়। সেই টার্মটাকে আমরা টেলোজেন এফ্লাভিয়াম বলে থাকি। দেখা যায় মাথার সিথির এই জায়গাটা থেকে আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, এটা একটি হেয়ার ফলের কারণ। তো হেয়ার ফলের কারণ আইডেন্টিফাই করার পরে আমি ট্রিটমেন্টের পাশাপাশি ডেফিনেটলি কিছু মেডিকেশনস থাকে আমার বাসায় ইউজ করা, সিরামস থাকে, বা যদি ট্রিটমেন্ট অপশনসগুলো নিয়ে কথা বলে থাকি, যেটি আমি আমার চেম্বারে বা ক্লিনিকে প্র্যাকটিস করে থাকি। তো বেসিক্যালি পিআরপি ট্রিটমেন্টের কথা এখন সবাই জানে। তো পিআরপি বেশ হাইপড। পিআরপি ডেফিনেটলি খুব ভালো কাজ করে, কয়েকটি সেশনসে ট্রিটমেন্ট নিতে হয়। বাট পিআরপিটা আপনি যে বিভিন্ন ধরনের সমস্যার কথা বললেন, যে অনেকের বংশগত প্রবলেম থেকে থাকে, অনেকের বংশগত অ্যালোপেশিয়ার প্রবলেম থেকে থাকে, পিআরপিটা কি তাদের ক্ষেত্রেও কাজ করে? হ্যাঁ, বংশগত প্রবলেম, সেই সাথে অ্যালোপেশিয়া এরিয়াতে আরেকটি টার্ম আছে, যেটা ছোপ কিছু জায়গা থেকে হেয়ার ফল হয়। তো ওভারঅল হেয়ারের যে কারণেই হোক না কেন, পিআরপি কিন্তু সব কেসে দেখা যায় যে কাজ করছে। কজ পিআরপি নর্মালি বেসিক্যালি একটি গ্রোথ ফ্যাক্টর। পেশেন্টের বডি থেকে, ভেইন থেকে ব্লাড কালেক্ট করে সেটা সেন্ট্রিফিউজ করে আমরা প্লাটলেটটাকে এক্সট্র্যাক্ট করে ওটা ইনজেক্ট করছি। সো যেহেতু একটি জায়গায় আমি গ্রোথ ফ্যাক্টর ইনজেক্ট করছি, সো সেখানে হেয়ার ফলিকল গ্রোথ হওয়া, বেশি ব্লাড সাপ্লাই হওয়া, নিউট্রিশন যাওয়া, এই কারণগুলোর কারণে ওই এরিয়া থেকে হেয়ার গ্রোথ হয়ে থাকে। বাট একটা জিনিস মাথায় রাখতে হয় যে ওই এরিয়াটাতে যাতে কিছু পরিমাণে হলেও ফলিকল থাকে। যখন একটা জায়গায় কমপ্লিটলি খালি হয়ে যাচ্ছে, কোনো ফলিকল নেই, একদম চকচকে টাক হয়ে গেছে, ওই জায়গাটাতে পিআরপি কাজ করতে দেখা যায় একটু প্রবলেম হচ্ছে। সো ইন দ্যাট কেস আরও অ্যাডভান্স প্রসিডিওর আমাদেরকে যেতে হয়। কিন্তু মোটামুটি অল ওভার আমাদের হেয়ারের যে প্রবলেমগুলো আছে সেগুলোর জন্য মোটামুটি এখন এই মুহূর্তে পিআরপিটাই সব থেকে বেস্ট কাজ করছে বা রেসপন্স দিচ্ছে। আচ্ছা, তো পিআরপিটা আসলে কিভাবে, পিআরপি প্রসিডিওরটা অ্যাকচুয়ালি কিভাবে হয়ে থাকে এবং পিআরপি আসলে কতখানি বেনিফিশিয়াল সেটা আমরা আমাদের দর্শকদেরকে একটু দেখিয়ে নিয়ে আসবো। দর্শক, হেয়ারের এই যে একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট পিআরপি, সেটা আসলে কিভাবে করা হয়ে থাকে এবং কি কি বেনিফিট আপনাদেরকে দিবে সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি। কি সমস্যা নিয়ে আজকে আসা হয়েছে? হচ্ছে গিয়ে পিআরপি চুল পড়ে তো প্রচুর, চুল পড়ানোর সমস্যার জন্য এসেছিলাম। সো আমার এই পেশেন্টে এসেছেন তার হেয়ার ফলের প্রবলেম নিয়ে। তার বয়সজনিত কারণে বা ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকার কারণে বা হরমোনাল ইমব্যালেন্স বিভিন্ন কারণে এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, যেটার কারণে তার মাথার বিভিন্ন অংশ থেকে হেয়ার ফল হয়ে বিভিন্ন জায়গাটা খালি হয়ে গিয়েছে। তো উনি সেটা ট্রিটমেন্টের জন্য এসেছেন। আমি হেয়ার পিআরপির মাধ্যমে ওনার এই ট্রিটমেন্টটি করব। বোটক্স আমাদের বর্তমান সময়ে অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলোর মধ্যে অনেক পপুলার একটি ট্রিটমেন্ট। এটা বিভিন্ন সেলিব্রিটি বা লেইম্যান যারা আছেন তারাও হচ্ছে অ্যান্টি এজিং হিসেবে ট্রিটমেন্টটি ইউজ করে থাকেন। এটা আমাদের ফেসের রিঙ্কেলস, ফাইন লাইন্স এগুলো দূর করতে হেল্প করে থাকে। তো আমার এই পেশেন্টটি যিনি এসেছেন, উনি এসেছেন ওনার ক্রুজ ফিট প্রবলেমটি নিয়ে। এটি মানে উনি যখন অনেক স্মাইল করেন তখন ওনার চোখের দুই পাশে আমার রিঙ্কেলস বা ভাঁজটি দেখা যায়। সো এটার জন্য আমি বোটুলিনাম টক্সিন ট্রিটমেন্ট ইউজ করব। বোটক্স কিন্তু শুধুমাত্র ফেশিয়াল রেজুভিনেশন বা সৌন্দর্য বর্ধনের জন্য না, এটির বিভিন্ন ক্লিনিক্যাল ইন্ডিকেশন এখন আছে। যেমন অনেকে মাইগ্রেনের পেইন বা ফেসের ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এগুলো কেসেও আমরা বোটক্স ইউজ করে থাকি। এবং অনেকের স্ট্রোক বা এগুলোর কারণে যখন ফেসের দুই পাশে দুই রকম চেহারা হয়ে যায়, যেটাকে বেলস পালসি বলি, সেগুলো ট্রিটমেন্টেও কিন্তু আমরা বোটক্স ইউজ করতে পারি। এবং আমরা জানি যে বোটক্স আমাদেরকে একটি সার্টেন টাইম পরে আবার করতে হয়। তো ইন দ্যাট কেস আমরা নর্মালি আমাদের দেশে যে বোটক্সটি ইউজ করে থাকি, এটি 6 থেকে 7 মাস পরে আবার রিটাচ করতে হয়। আমরা দেখলাম হেয়ারের আসলে অ্যাডভান্স কি ট্রিটমেন্ট রয়েছে। এটা ছাড়াও যাদের ক্ষেত্রে আসলে পিআরপি খুব একটা ভালো রেসপন্স করে না বা আরও অনেক কিছু প্রবলেম থেকে থাকে, তার থেকেও এক্সট্রিম কোনো প্রসিডিওর আছে কিনা হেয়ারের জন্য?
পিআরপি কাজ করুক, 100% কাজ করুক বা না কাজ করুক, এটা উইথ সেশনস নিতে হয়, আমাদের মিনিমাম 4টা থেকে 6টা সেশনস নিতে হয়। তো অনেকে আরেকটু ফাস্ট রেজাল্ট এক্সপেক্ট করে থাকেন বা আরও অ্যাডভান্স ট্রিটমেন্ট যদি চান, ইন দ্যাট কেস আমি স্টেম সেল থেরাপি অথবা এক্সোজেম থেরাপি, এগুলো এখন খুব ভালো কাজ করছে হেয়ার গ্রোথের জন্য। মানে পিআরপিতে যদি কেউ তার এক্সপেক্টেড রেজাল্ট না পায় তাহলে সেক্ষেত্রে এক্সোজোম আর এগুলো কম্বিনেশনে নিতে পারে। উইথ পিআরপি উই ক্যান অলসো ট্রাই দোজ। সেটা আপনাদের কাছে যখন প্রবলেম নিয়ে আসে তখন আপনারা ডিসাইড করে দেন। আমাদের সাথে একটা ফোন আছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার আপু, আমি আপনাদের এখানে যে একটা প্রশ্ন করতে চাই হেয়ার পিআরপি নিয়ে, কারণ আমি আমার চুল নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি। আমি পিআরপি করেছি কয়েকবার এবং কয়েক জায়গা থেকে করেছি। আপু, আজকে ডক্টর আপু যেহেতু পিআরপি নিয়ে বলছেন যে পিআরপি একটি সলিউশন, বাট আমি তো কয়েকবার করেছি আপু পিআরপি, কিন্তু বেশি দিন যেখান থেকে করেছিলাম কোনোই ফল পাইনি। আরেকটা জায়গায় শুধু একবার করেছিলাম, আমার মনে হচ্ছে একটু ভালো, কিন্তু আসলে আমি এখন আই ফিল হেল্পলেস যে কাজ হচ্ছে না। তো আরো যদি কোনো অ্যাডভান্স কোনো ট্রিটমেন্ট থাকে যদি জানাতেন, কিংবা আমি আসলে এখন কি করতে পারি। আমার চুলের অবস্থা এত খারাপ যে বাড়তেও পারি না, ছাড়তেও পারি না। প্লিজ একটা সাজেশন বলবেন। ধন্যবাদ দর্শক আপনাকে। আমার মনে হয় ইতিমধ্যে আমরা এটি নিয়ে কথা বলে ফেলেছি যে অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, সেটা সম্ভব, এবং একটা জায়গাতে যদি আপনারা খুব রেগুলারলি আসলে যেয়ে থাকেন বা ট্রিটমেন্টটা নিয়ে থাকেন তাহলে সেটার পক্ষে কাজ করা সম্ভব হয়। আচ্ছা, তো হেয়ার প্রবলেম নিয়ে আমরা অনেক ধরনের অনেক কথা বললাম, অনেক কিছু জানতেও চাইলাম। এছাড়া ওভারঅল আমরা যদি আমাদের চুল এবং স্কিনটাকে ভালো রাখতে চাই, বেসিক টিপস আমাদের দর্শকদের জন্য। আচ্ছা, তো বেসিক্যালি রেগুলার স্কিন কেয়ার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। খুব কমপ্লিকেটেড কিছু না, অনেক বেশি স্কিন কেয়ার প্রোডাক্ট একসাথে ইউজ না, জাস্ট কিছু মিনিমাল কিছু প্রোডাক্ট যদি রেগুলার আমরা ইউজ করি বা ফেসটাকে ক্লিন রাখি, তাহলে কিন্তু আমাদের একটি খুবই বেসিক সুন্দর একটি স্কিন মেনটেন করা সম্ভব, এবং সেই সাথে চুলও। যেমন আমি জাস্ট 4 স্টেপ স্কিন কেয়ারের কথা বলি, যে সকালে ঘুম থেকে উঠে ফেসটা খুব ভালোভাবে ক্লিন করা, এরপরে একটি সিরাম ইউজ করা, সেটি হতে পারে যার ব্রাইটনেস ইস্যু, সে ভিটামিন সি কন্টেনিং সিরাম ইউজ করতে পারেন, বা যার মনে হচ্ছে যে ফেসটা একটু হাইড্রেশন দরকার, তিনি হাইলুরোনিক অ্যাসিড কন্টেনিং সিরাম ইউজ করতে পারবেন। অ্যান্ড এরপরেই স্কিন টাইপ অনুযায়ী, স্কিন ড্রাই বা অয়েলি যেটাই হোক, সেই টাইপ অনুযায়ী একটি ময়শ্চারাইজার ইউজ করতে হবে। অ্যান্ড দেন মাস্ট দ্য লাস্ট স্টেপ হুইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ সানস্ক্রিন। আমাদেরকে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে, অ্যান্ড চেষ্টা করা উচিত যে দিনে 2 থেকে 3 ঘন্টা পর পর সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করার জন্য। দ্যাটস ইট। অ্যান্ড সেই সাথে রাতে গিয়ে আমরা ডেফিনেটলি বাসায় কাজ থেকে ফেরার পরে আরেকবার ফেসটা ক্লিন করা, ডাবল ক্লিনজিং এই ক্ষেত্রে খুবই ভালো। ইফ ইউ ক্যান ডু ইট, অ্যান্ড দেন একটি সিরাম লাইক রেটিনল বা সামথিং, অ্যান্ড ময়শ্চারাইজার, দ্যাটস ইট। অনেক ধন্যবাদ আপনাকে, আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল আমাদের লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে আপনার জন্য। ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এই অ্যাস্থেটিক মেডিসিন বা স্কিন কেয়ার রিলেটেড টিপস সবার সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আজকে আমাদের দেশের জন্য অনেক শোকাবহ একটি দিন, যাদের আজকে প্রাণঘাতী হয়েছে বা স্টুডেন্টগুলো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের জন্য আমার মন থেকে অনেক প্রার্থনা। আশা করছি সবাই এই শোক আমরা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি। দেখা হবে আবারও আগামী পর্বে নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, এবং সেই সাথে আজকের যে দুর্ঘটনা তার প্রতি আরও একবার শোক প্রকাশ করে আমরা শেষ করছি আমাদের আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।